23তম অংশ। ক্লাবঘরে ফের আগুন জ্বলেছিল সেদিন। তখন দুপুর 12টা। ওয়ার্কশপের দুজন ছেলে বাদে সবগুলো একচোটে দৌড়াল ক্লাবের দিকে। ওটা ওদের প্রাণের স্থল। রাতে শুধু ঘুমানো হয় বাড়িতে, সকাল থেকে রাত ওখানেই কাত। আজ কিছুদিন পাটোয়ারি বাড়ির নিরাপত্তা বৃদ্ধিতে ওদেরকে এ বাড়ির একতলা ভবনে থাকতে হচ্ছে। হন্য হয়ে লাঠিছুরিদা নিয়ে ছুটল সবগুলো। কোনো দিকে খেয়াল নেই। যারা আগুন লাগিয়েছে তাদের রক্ত দিয়ে আগুন নেভানো হবে আজ। দুর্ভাগ্যবশত কাউকেই পেয়েছিল না ওরা। শুধু আগুন জ্বলছে, বহর বাড়ছে। ওয়ার্কশপের দুজন দেখল তার খানিক পর পলাশ ও মাঝার ঢুকছে। দুজন উঠে কপালে হাত ঠেকিয়ে সালাম দিয়েছিল তড়িঘড়ি। পলাশ এবার বেশ কিছুদিন পর আসলো, আগে প্রায় দিনই তাকে গোডাউনে আসতে দেখা যেত। কিন্তু মাঝার কেন সাথে এসেছে তা জিজ্ঞেস করার সাহস পলাশের কাছে ওদের নেই। রাগ হল মাঝারকে দেখে, তবু কিছু বলার নেই। পলাশ মানুষ নয়। তাছাড়া ওরা দুজন দুশ্চিন্তায়, জয় ও হামজা ফিরে এই ঘটনার জন্য কি করবে? পৌরসভার জরুরি অধিবেশনে থাকলে হামজাকে কল বা কোনো প্রকার তলব সম্পূর্ণ নিষিদ্ধ। দুশ্চিন্তায় সিটিয়ে ছিল দুজন। পলাশ হেলে দুলে বাড়ির মেইন ফটক পেরিয়ে ভেতরে ঢুকে গেছিল। ক্লাবঘর এমনিতেই বিরোধী পক্ষের আগের হামলায় ভঙ্গুর হয়ে পড়েছিল। আজকের আগুন পেট্রোল ঢেলে ঝালানো হয়েছে। দাউ দাউ করে শুধু উপরে উঠছিল। অতগুলো ছেলে মিলেও হিস্যিম খেয়ে যাচ্ছিল আগুন নিয়ন্ত্রণে আনতে। সাধারণ লোকজন এসব থেকে দূরে থাকার চেষ্টা করে সবসময়ই। পলাশ গতরাতে জয়কে কল করে একটা প্রস্তাব রাখল, বাপ, আয় একটা ডিসকাশনে যাই। আমার কাঁচামাল বর্ডারে আটকে আছে, দুজন গিয়ে ছাড়িয়ে নিয়ে আসি। এই ফাঁকে কথা হবে। আপনি কোথায়? এখন জয়পুরহাট। বর্ডারে তো আপনার মাল আসে না। জয়পুরহাট বর্ডারের কাছাকাছিও না তেমন। আর আপনার মাল আসে বন্দরে। তো জয়পুরহাট কি করছেন? একটা কাজে এসেছিলাম। আচ্ছা, তুই আমায় বিশ্বাস করতে পারিস না কেন? আপনি বিশেষ কি? জয় আমির নিজেকেও বিশ্বাস করে না, পলাশ ভাই। এত সতর্ক দিয়ে কি হবে? তুই আমার যা ক্ষতি করেছিস, আমি ফুল ড্যামেজ, জয়। চাইলেও কিছু করার নেই, অন্তত আপাতত। হো হো করে হাসল পলাশ। আয়, মালগুলো ছাড়িয়ে আনি। কাকার কেসটা নিয়ে খুব ঝামেলায় আছি। তোকে দরকার। জয় চুপ ছিল। পলাশ জানে, জয় কচুর পাতা। 1000 টন পানি ঢাললেও ভিজবে না। চতুরতার ঊর্ধ্বে চলে সে। পলাশ বলল, আমি যদি ক্ষমা করে দেই তোকে? আমি তোর ক্ষতি করেছি, তুই আমার। কাটাকাটি। আমার তোকে দরকার, তোর আমাকে। জয় হাসল, আপনাকে আমার কোনো দরকার নেই, তা জানেন আপনি। জয় আমির হ্যাজ রানস অন হিজ ওন ডিস্টিনিক্ট স্ট্রেংথ। আর না সে আপনার কাছে ক্ষমা প্রার্থী। এত নাটক করবেন না আমার সাথে। ঘুরতে যাই না বহুদিন। এই ফাঁকে ঘুরতে আসছি, এর বেশি কিছু না। জয় জানত না পরিস্থিতি এমন হবে। সে বাড়িতে যে কড়া পাহারা বসিয়েছে, তার ওপর হামজা ভাই তো জেলাতেই থাকছে। হামজাও বলল, গিয়ে ঘুরে আয় একবার। বিট্রে হলেও আছি আমি সামলাতে। অন্তু থাকলে পলাশ ও মাঝার হয়তো তার হাতে বলি হয়ে যেত আজ।
পরিস্থিতি ঠিক তরুকে একলা করে ছেড়ে দিয়েছিল সেদিন দুজন রাক্ষসের হাতে। ফুরবল তরু, মানসিকভাবেও ফুরবল পেরে ওঠেনি। তরুর ওড়না খুলে এক প্রান্ত ছিঁড়ে সেটা তরুর মুখে গুজে দিয়েছিল পলাশ। গোঙানির আওয়াজটুকুও বের হয়নি গলা থেকে। মাঝারকে তরুর দিকে ঠেলে দিয়ে সে সোফায় বসল, যেমনটা নাটকের দর্শকেরা মঞ্চের সম্মুখে বসে। তরুর চোখের কাতরতায় পলাশ নিজের সবকিছু হারানোর যন্ত্রণার একটু একটু মূল্য ফেরত পেয়েছে। যা সে জয়ের বউয়ের সাথে করতে পারেনি, সেই অতৃপ্ততাটুকুও পূরণ করেছে। অন্তকে জয় ছাড়িয়ে এনেছিল তাকে অপমান করে, সেই শোধটুকুও শোষণ করে নিল। এরপর গেল সে তরুর শেষ সময়ে। বিশাল পাটোয়ারি বাড়ির মাঝমেঝেতে নরক নেমেছিল সেদিন। তরুর ছিন্নভিন্ন দেহটা বেহুশ পড়ে আছে তখন। প্যান্টের চেইন লাগিয়ে তৃপ্ত মুখে পলাশের পাশে এসে ধপ করে বসল মাঝার। পলাশ পিঠ চাপড়ে হাসল, নীরবে সাব্বাসি জানাল মাঝারের পুরুষত্বকে। অজ্ঞান তরুকে তোলা দরকার। এমনিতেই মুখে কাপড় গোজা থাকায় চিৎকার শোনা যাচ্ছিল না। পলাশ খুব অসন্তুষ্ট তাতে। আবার যদি বেহুশ থাকে, হলো। পানি ছেটালো মুখে। শরীরে হাত দেয়া যাচ্ছিল না। জ্বরে চিরচির করে পুড়ছে যেন ছোট্ট, নাজুক দেহটা। তরুর শ্বাসের গতি তখন খুব ধীর। চোখ খুলতে পারছিল না ঠিকমতো। চোখ বুজে খুব ধীরে শ্বাস টেনে নেবার চেষ্টা করেছিল। শরীরের বিভিন্ন স্থানে আঁচড়খামছিতে চামড়া খসে গেছে। চোখের কোনা দিয়ে তসতসে গরম নোনা জল টুপটুপ করে কয়েক ফোঁটা মেঝেতে পড়ল। তরু পলাশকে চোখের ইশারায় সাবধান করার চেষ্টা করল, জয় আমির তোকে ছাড়বে না রে। একটু চিন্তা কর। আমি তোর ভালোর জন্য বলছি। শোন, একটু সময় দে আমায়। ওই লোকটাকে কথা দিয়েছি আমি, ফিরলে সুজির হালুয়া বের করে দেব। এই শেষ কর্তব্যটুকু করতে দে। ওর আর কেউ নেই রে। আমি না দিলে কেউ দেবে না। খাবেও না। আরবর বেপরোয়া, বেখেয়ালি লোক সে। একটু সময় দে। শেষ মুহূর্তে তরু হেসেছিল। জয় ঝুঁকে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। গলার শিকলের মতো দেখতে চেইনটার লকেটে ঝুলন্ত লেটারটা তরুর শরীর ছুঁয়ে যাচ্ছে। তরু অনুভব করল, জয় কি কাঁদছে? তরুর যন্ত্রণায় বুঝি। ছি, একটুও ভালো লাগছিল না দেখতে জয়কে। জয় আমিরকে হাস্যরত সুন্দর দেখায়। ওই কঠিন অবয়বের মুখে মলিনতা একটুও সাজে না। ঠোঁটের কোণে দুষ্টুরসিক হাসি আর চটা ভ্রুর নিচে পড়া গভীর চোখ দুটোয় জীবনের ক্লান্তির সংমিশ্রণ বড় মানায়। তরু শেষবার দেখল তার জয়কে। জয় চেয়ে আছে। আরেকজনের কথা তরুর মনে পড়ছিল। উকিল আরমিনকে দেখা হলো না তরুর। ও থাকলে কি এমন হতো ওর সাথে? হামজা ভাইয়ের মুখটা ভেসে উঠেছিল। গম্ভীর, বিশালাকায় দাড়িগোফের মুখটায় একরাশ শ্যামলা মায়া। তরু আস্তে করে চোখ বুজল। খুব শান্তি লাগছে। জীবনের অবসানে এত সুখ হবে না। জীবন তো অতি নিষ্ঠুর। তার কাছ থেকে ছাড়া পাওয়া তো সুখেরই। তবু বুকে কলিজা ছেঁড়া যন্ত্রণা। মায়ার টান বলে না এটাকে? তাই তো। কিন্তু কিসের মায়া? দুনিয়ার, নাকি কয়েকটা পরিচিত মুখের? একটা আস্ত ছন্নছাড়া জয় আমিরের মায়া নয় এটা। এ তো এক চঞ্চল, অদ্ভুতুরে পুরুষের মায়া, যার পারফিউমের কৌটাটাও তরু এগিয়েছে। ধুর, কালোজিরে বেটে খাওয়াবে কে জয় আমিরকে?
আর কাজুবাদামের পাত্রটাই বা বেডসাইড টেবিলের ওপর নিঃশব্দে রেখে আসবে কে? এম ড্যাশ। অন্তু আর বাড়িতে গেছিল না, সোজা পাটোয়ারি বাড়ির দিকে রওনা হল। তরুর জ্বর। এতক্ষণে জয় আমির বেরিয়ে গেছে। মেয়েটা নিশ্চয়ই একা, অসুখে মরবে, তবু মুখ ফুটে বলবে না কিছু। বাড়ির সামনে রিকশা থামতেই ওয়ার্কশপের ছেলে দুটো দ্রুত এগিয়ে এসে সালাম দিল, আসসালামু আলাইকুম ভাবি, ঠিক আছেন? ভাড়া মিটিয়ে রিকশা বিদায় করল দুজন। অন্তু বলল, ওয়ালাইকুমুসসালাম। কি ব্যাপার, আর সব কোথায় গেছে? এভাবে বাড়ি ফাঁকা রেখে কোথায় গেছে ওরা? দুজন কাচুমাচু হয়ে গেল। অন্তর এ পর্যবেক্ষক দৃষ্টিকে ওরা ভয় পায়, ঠিক জয়ের মতোই। আসলে ভাবি, এত হেজিটেশনের কি আছে? বাড়ি ফাঁকা রেখে এভাবে বেরিয়ে গেছে। চারদিকের অবস্থা তো জানেন, কখন কি হয়। তাছাড়া আপনাদের বড় ভাইয়েরা জানলে বিপদ আপনাদের। আগুন লাগছে ভাবি, কোনোমতো বলল একজন। ভ্রু কুঁচকে ফেলল অন্তু। কোথায়? ক্লাবঘরে। ওরা ওইখানেই। অন্তুর গা শিউরে উঠল। মুহূর্ত দেরি না করে পা ঝাড়া মেরে মুহূর্তের মাঝে ফটক পেরিয়ে সিঁড়ির দিকে দৌড়াল। দোতলার সদর দরজা খোলা দেখে সেদিন অন্তুর অন্তরাত্মা থরথরিয়ে উঠেছিল অজানা আশঙ্কাতে। অন্তুই প্রথম পেয়েছিল তরুর ছেঁড়া দেহটাকে। বিমূঢ় হয়ে বহুক্ষণ দাঁড়িয়েছিল দেয়াল চেপে ধরে। তরুর দুপায়ের মাঝ দিয়ে ক্যারেট তের ধারা নেমেছে, ঠিক যেমন গর্ভপাত হলে হয়। শরীরে ক্যারেট তের সাথে লেপ্টে থাকা খণ্ড খণ্ড জামাটায় অসংখ্য ব্লেডের কাটা। ঠিক তেমনি শরীরটা ব্লেডের আঘাতে কাঁচা কাঁচা করা হয়েছে। অন্তু কুড়িয়ে কুড়িয়ে সেদিন 3টা গোটা ও 2 টুকরো ভাঙা ক্যারেট তোমাখা ব্লেড পেয়েছিল, যেগুলো তরুকে নরক যন্ত্রণা দিতে ব্যবহৃত হয়েছে। তখনও পুরো বাড়িটা কবরের মতো অন্ধকার। প্রতিটা জানালা দরজা বন্ধ। এখানে মানুষকে 1000 টুকরো করলেও আওয়াজ বাইরে যাবার নয়। তরু শুয়ে আছে। এখন তার আর কোনো যন্ত্রণা নেই। শুকনো রক্ত ও যন্ত্রণাগুলো শুষে নিয়ে দেহটা পরম আরামে শায়িত এখন। অন্তু নিজের দেহ থেকে ওড়নাটা খুলে আস্তে করে তরুর নগ্ন দেহটার চাপা দিল। হাত দুটো শক লাগা রোগীর মতো থরথর করে কাঁপছিল। অন্তুর কান্না আর আত্মচিৎকারগুলো আর বাইরে আসেনি। সে বহু আগেই শব্দ করে কাঁদতে না ভুললে সেদিন তার কান্নায় আকাশের ভিত বুঝি কেঁপেই উঠত। মুমতাহিনার কথা মনে পড়ছিল। সেই ভার্সিটির মাঠ, শীতের সেই সকালে হামজা আর জয়ের বিশাল অবহেলা নিয়ে লোক দেখানো বসে থাকা। কালপ্রিট সেই পলাশী, ভিকটিম সেই এক ধর্ষিতার ছিন্ন ভিন্ন লাশি। শুধু সময় বাজি পাল্টেছে। উপরওয়ালা বুঝি ভোলেন না কিছুই। এই বাড়িতেই ছোট্ট মুমতাহিনার দেহটাকে হুমায়ুন ও পলাশ মিলে খুবলে খেয়েছিল। দিন ফেরে তো তুলনামূলক ভয়ানক হয়েই ফেরে। শুধু সময়ের আবর্তন। কিন্তু সময়ের ফেরাটায় ইনসাফ থাকে না, একটুও না। কার পাপ কার ওপর দিয়ে এমন ভয়ানক হয়ে বয়ে যায়? তরুর অপরাধ কি শুধুই পাপীদের আশ্রয় আশ্রিতা হওয়া ছিল? এই অপরাধের এত চমকপ্রদ মাসুল, এটা নাইনসাফি নয়। অন্তু ওপরের দিকে চেয়ে অভিযোগ করে ওঠে মালিকের কাছে। উঠে আস্তে আস্তে হেঁটে রুমে যায়। জয় আমিরের ছবিতে রুমের দেয়ার ভর্তি। সেদিকে তাকিয়ে একটা ওড়না গায়ে জড়িয়ে বাড়ির ফোন দিয়ে প্রথমবার হামজাকে কল করল, মেয়র সাহেব। পাপ ফিরেছে মেয়র সাহেব। তরুর ওপর দিয়ে বয়ে গেছে। আসবেন একবার? আসুন বরং বাড়িতে একবার।
পাপ দেখবেন। তুলির কান্নার আওয়াজে বাড়ির ইটগুলোতে কাঁপন ধরে যাচ্ছিল সেদিন। এই ছোট্ট তরুকে সে ছোটবেলায় চুল ধরে কত মেরেছে কথা না শুনতে চাইলে, আবার ওই পুচকে মেয়েটাকে ছাড়া একা শুতেই পারত না ঘরে। আজ থেকে কি করে একা থাকবে ওই ঘরে? মেয়েকে সামলাবে কে? চিৎকার করে কাঁদছিল তুলি। রিমি পাগলের মতো ফুপাচ্ছিল মেঝের এক কোণে গুটিসুটি মেরে বসে। বারবার হেঁচকি উঠছিল। হামজা শক্ত করে ধরে রইল ওকে। হামজার বুকে মাথা লুকিয়ে চাপা কান্নায় গুংড়ে উঠল মেয়েটা। পাগলের মতো গোঙাচ্ছিল। হামজা দুহাতের বাহুবন্ধনে রিমিকে শক্ত করে নিজের বুকের মাঝে চেপে ধরে রইল। ভয় পাচ্ছে রিমি। চোখই খুলছে না ভয়। হামজা শান্ত চোখে চেয়ে রইল সদর দরজার দিকে। পুলিশ আসবে এ নিয়ে তার ভাবনা নেই। ওই পাগল আসবে। তারপর কি হবে? তরুর মায়ার মানুষ ঢুকবে এখনই। জয় এলো। খুব ধীরে হেঁটে গিয়ে তরুর লাশের পাশে দাঁড়াল। আরমিনের ওড়না দিয়ে ঢাকা তরুর দেহটা। ওড়নাটা রক্তাক্ত হয়ে উঠেছে। রক্তের রংটা বড় প্রিয় জয়ের। আজ ভালো লাগছিল না। চোখে শুলের মতো বিঁধছিল। অন্তু চুপ করে তরুর গা ঘেঁষে, তরুর হাতটা হাতের মুঠোয় নিয়ে। জয় আস্তে করে হাঁটু মুড়ে মেঝেতে বসে অনেকক্ষণ সময় ধরে চেয়ে থাকে তরুর বোজা চোখ দুটোর দিকে। আলতো হাসে। অন্তু শিউরে ওঠে সেই হাসিতে। এত ভৌতিক সেই হাসি। জয় পারে। কঠোর এক ভৌতিক হাসির মালিক সে। সেই হাসিতে কি থাকে তা বলা মুশকিল। তবু আনমনে কিভাবে যেন হাসতে পারে এই লোক। চোখের শিরা উপশিরা রক্তিম লাল। স্বচ্ছ পানির দানা ভাসছিল। সেই চোখ মেলেছে জয় শুধুই হেসেছিল নিঃশব্দে। তরুর মুখের ওপর অল্প ঝুঁকে পড়ে বলেছিল, তুই জয় আমিরকে ক্ষমা করিস না তরু। তবু তবে সে মরেনি এখনো। নিজের বা হাতটা তুলে যখন তরুর তপ্ত কপালটা ছুল, হাতের ধাতব রূপালি রিস্টলেটটা তরুর বন্ধ চোখের পাতায় বিছিয়ে পড়ে। জয় আরেকটু ঝুঁকে মুচকি হেসে ফিসিফিস করে বলেছিল, আমি এখনো বেঁচে আছি। তোর কবরের ডানে বায় মাঝহার আর পলাশের ধরহীন মাথা দুটো দাফন করব আমি। কথা দিলাম। তবু ক্ষমা করিস না আমায়। একটুও না কিন্তু, খবরদার। সেদিন কেউ দেখতে পায়নি জয় আমিরের বামগাল বেয়ে নেমে যাওয়া এক ফোঁটা নোনা পানি ঠোঁটের বিভাজনে গিয়ে মিশেছে। ওভাবেই জয় আমির মেঝের দিকে ঝুঁকে বসা থেকে উঠে দাঁড়ায়। হেঁটে গিয়ে ফ্রিজ খুলে কন্টেইনার বক্সটা বের করে সুজির মিষ্টি দুটো একগালে ঢুকিয়ে খুব তৃপ্তি সহকারে চিবিয়ে গিলল। সে কম করে খেতে পারে না। এই বড় বড় লোকমায় খাবার খাওয়া তরু কত আবেশ নিয়ে দেখত। ডাইনিং টেবিলের কাছে গিয়ে জগ উপুর করে ধরে ঢকঢক করে লিটার খানেক পানি খেল জয়। সে খুব রিল্যাক্স। আরাম করে গামছা টেনে নিয়ে মুখ মুছল। এরপর পায়ের টাখনুর ওপর প্যান্ট গোটাতে গোটাতে ঝুঁকে হেঁটে বেরিয়ে গেল বাড়ির বাইরে। কত কাজ এখন। পুলিশ আসবে। ইন্টিরোগেট করবে। লোকজনের ভিড় জমবে। খবর বেরোবে অনেক কাজ। মিস ক্যাথারিন সংসারত্যাগী, ধর্মভীরু ও নরম মনের সরল নারী। এসব হিংস্রতাকে খুব সহজে নিতে পারছিলেন না। একটু একটু করে বুঝতে পারছিলেন তার সম্মুখে বসে থাকা নারীটি এমন সামুকিক খোলসে আবদ্ধ কেন। কি কি দেখে এই সময়ে এসেছে মাহেজাবিন তা মেলাতে মেলাতে খেয়াল করলেন মাহেজাবিন আনমনা হয়ে উঠেছে। জিজ্ঞেস করলেন, কি ভাবছ?
মাহেজাবিন চোখ তুলে তাকালো। মাদাম, আপনি সেদিন জিজ্ঞেস করেছিলেন না আমার অনুশোচনা আছে কিনা? সেদিন হয়েছিল, আজ অবধি পিছু ছাড়েনি তা। তরুর মৃত্যুর জন্য নিজেকে দায়ী করছ? দায়ী তো আমি। নেভার, মাই চাইল্ড। মাহেজাবিন মলিন হাসে। পলাশ আমার ক্ষোভটা ওই নিষ্পাপ নিরীহ মেয়েটার ওপর ঝেড়েছে। জয় আমির অনেকবার প্রোটেক্ট করেছে আমায়, তাই পলাশ আমার কাছে পৌঁছাতে পারেনি। আর তার সবটাই পরোক্ষভাবে তরু সেছে। সেদিন না আমি পলাশের ডেরায় যেতাম, না শেষ অবধি জয় আমিরের সাহায্য দরকার হতো, আর না তার জের ধরে এতগুলো দিন পর ওই নাজুক মেয়েটা। ইটস ইয়োর মিসকনসেপশন, গার্ল। তুমি তরুর জন্য অতিরিক্ত ট্রমাটাইজ হয়েছ, যে কারণে নিজেকে অপরাধী ভেবে খানিকটা বোঝা কমাতে চাইছ। আমি শুধু ভাবছি জয় আমির কি করেছিল এর প্রেক্ষিতে। মাহেজাবিন ক্ষীণ হাসল। তার কাছে আশা করছেন কিছু? আপনি কি অধর্ম করতে চান, মাদাম? মাদাম মুচকি হেসে ফেললেন। আশা তো তুমিও করেছ। ওর ওপর আশা না করা যায় নাকি? মাহেজাবিন ভ্রু কুচকাল। আপনি কি বশীভূত হয়ে পড়ছেন সেই খল্লোকটির দ্বারা, মাদাম? মিস ক্যাথারিন চুপচাপ চেয়ে থেকে কেবল মুচকি হেসে বললেন, অধর্ম? না না, অধর্ম কেন বলছ? জয় আমিরকে এক শব্দে বর্ণনা করবার সাধ্যই আমার নেই। তথাপি সামথিং হ্যাজ ডিস্টিনিক্ট ফিচার ইন হিম, না? ক্যান ইউ ইগনোর দ্যাট? হি ইজ নট জাস্ট আ সিনার, বাট অলসো সামথিং মোর। ইউ ক্যান নট এভয়েড হিজ অফেন্স অলসো, মাদাম। নন দ্য লেস। হোয়াট? মিস ক্যাথারিন তাকিয়ে রইলেন। মৃদুহাস্য চেহারা উনার, সরল শুদ্ধ চাহনি। এমোজি। তরুর লাশ নিয়ে যাবার পর অন্তু সোফাতে বসেছিল। মাগরিবের আজান শেষ হয়েছে তখন। তরুর মা চিৎকার করে কাঁদছিলেন। অন্তু চুপচাপ বসে রইল। তার চোখে পানি নেই, কিন্তু মস্তিষ্কের পীড়ায় নিঃশ্বাস গ্রহণও অসহ্য হয়ে উঠেছিল। চোখের স্মৃতি অন্তুকে কঠিন ভোগান্তিতে ফেলছিল। পোস্টমর্টম করতে দেয়নি জয়। যে যে পুলিশ বোঝাতে এসেছে তাদের বাপ মা একাকার করে বকে দিয়েছে। শেষে থানার ওসি এলেন। বললেন, দেখো, আইনকে তাদের কাজ করতে দাও। জয় শান্ত স্বরে বলল, আপনার আইনরে বহু আগে থাপায় রাখছি, স্যার। আমার কাছে আইনের কথা না বললেই না? আমরা যদি বিচার না চাই? আমাদের কোনো অভিযোগ নাই। ও ধনের কেস ফাইল হইছে। আর হাজারটা ফাইলের মতো ওইটাও জমা রাখেন গা। থানার আলমারিগুলো কিসের জন্য? এরপরের কথা কাটাকাটির কাজটা হামজা করেছে, নয়তো একটা তাণ্ডব শুরু হয়ে যেত। জয়ের ভাষায় দোষ আছে। সে পোস্টমর্টম তো দূর, কোনো তদন্তই করতে চায় না। রিপোর্ট অবধি লেখাতে রাজি নয়। পুলিশ তো আর তা শুনবে না। আর কিছু না করুক, আনুষ্ঠানিকতা দেখাতে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর জুরি মেলা ভার। কবরে তরুর দেহ নামিয়ে যখন একমুঠো মাটি তুলে জয় তরুর ক্ষতবিক্ষত মুখটার ওপর ফেলল, তা ঝোড়োঝড়ো করে পড়ল তরু বিচ্ছিন্ন দেহটার ওপর। জয়ের মনে হল, এটা মাটি নয়, তরুর মায়ার মাঝে এক অন্তরায়, যা লাল ফুল মাটি হয়ে ঝরছে। এই অন্তরালের পিছে তরু লুকিয়ে পড়ছে চির আরামে, স্বার্থপরের মতো। জয়ের রাগ হল। সবাই স্বার্থপর। উফ অফ। কেন?
জয় কেন স্বার্থপর ছাড়া কাউকে পায়নি এই জনমে? তার মায়ার মানুষ কেউ নেই কেন? কেউ কেন জয়কে কখনো মায়া ভরে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেনি, খা বাপ, এই খাবারটা তোর পছন্দ, তোর জন্য বানিয়েছি? তরু বলতো, সে আজ চলে যাচ্ছে। কেউ বলেনি, ও জয়, এত আঘাত কোত্থেকে পেয়েছিস? আর বাইরে যাবি না খবরদার। এবার থেকে মারপিট করতে গেলে ঠ্যাংনুলা করে ঘরে বসিয়ে রাখব। অনেক রাতে বাড়ি ফিরলে কারো ভয় ছিল না। যে কেউ হয়তো গম্ভীর স্বরে বলবে, জয়, কোথায় ছিলি এতক্ষণ? জয়ের মা, তোমার ছেলের চালচলন না বদলালে বলে দিলাম, আমার বাড়িতে ওই জানোয়ারের জায়গা হবে না। তরু বলতো, আস্তে আস্তে বলতো, এসব না করলেই না। কাল থেকে কোথাও বের হবেন না। এই আঘাত না শুকানো অবধি কোথাও গেলে। জয় জিজ্ঞেস করত, গেলে কি? তুই পুচকে আমার কি করবি রে? তরু অভিমান আর ভয় চুপসে যেত। তবু চোখে কাতরতা। ওই চোখ বলতে চায়, প্লিজ যাবেন না, আমার কষ্ট হয়। আপনি জানেন না, এইসব ঘা দেখে গিয়ে সারারাত ফুপরে কাঁদি আমি। আমার সহ্য হয় না আপনার ব্যথা। মারপিট করবেন না আর। এত শত্রু পয়দা করবেন না। ঠিকমতো নিজের খেয়াল রাখবেন। জয়ের গোসলের গামছাটা, খাবারের প্লেটটা, নোংরা শার্টটা ধুয়ে দেয়া, জ্বরে পোড়া কপালটা টিপে দেয়া, তাতে সযত্নে জলপট্টি দেবার মায়ার নারীটাকে শেষবার দেখল জয়। আরামে শুয়ে আছে মেয়েটা। আর কোনো কষ্ট নেই ওর। আর জয়ের বিরহ সইতে হবে না তরুকে, সারাদিন অক্লান্ত কাজ করতে হবে না। জয়ের ফরমাইশ খাটার দিন বুঝি ফুরল তরুর। জয় আর ধমকে ডেকে বলবে না, এই প্যান্টটা ধুয়ে দিসনি কেন? এখন কারবালডা পরে বাইরে যাব আমি? সবকিছুর অবসান ঘটিয়ে কত আরামে শুয়ে পড়ছে দেখো। জয়ের কপালের শিরা ফুলে উঠল ক্ষোভে। চিৎকার করে বলতে ইচ্ছে করল, স্বার্থপর, বান্দির বাচ্চা, চলে যাচ্ছিস? এই তাকা। ভয় ভয় চোখে তাকা একবার। আমার দেখ চোখ লাল হয়ে আসছে। গলায় কিছু দলা হয়ে আছে। সত্যি বলছি, মাল খেয়ে রাস্তায় পড়ে থাকব, আর বাড়ি ফিরব না কিন্তু। শেষবার বলছি, তাকাবি কিনা বল। আস্তে করে বল, মন খারাপ আপনার? বল বল বল। আমার সহ্য ক্ষমতাকে চ্যালেঞ্জ করিস না তরু। আমি কাঁচা। হেরে যাব এই চ্যালেঞ্জে। তরু আমার কেউ নেই। আমার ধমক শোনার কেউ নেই। বাড়িতে মাছ রান্না হলে আমায় আলাদা করে ডাবল ডিমের অমলেট বানিয়ে এনে পাতে দেবার কেউ নেই তুই ছাড়া। আমি মাছ খেতে পারি না। ডিমের অমলেট কে বানাবে আমার? কবরস্থান থেকে ফেরার পথে জয়ের মনে একটা খটকা লাগল। সে আজ তরুর মুখে মাটি ফেলতে গিয়ে যে আহাজারিটা করে এলো, এটা যেন আগেও কোথাও ঠিক একইভাবে হয়েছে। কেউ একজন এভাবেই করেছে। চোখের সামনে একটা মুখ ভেসে উঠল। কান্নারত এক নারীর মুখ। হাসপাতালের মেঝেতে বসা। চোখ দুটো ঝাপসা থাকায় টের পাচ্ছিল না প্রথমে। পরে স্পষ্ট হল, আরমিন কাঁদছে, আমজাদ সাহেব শুয়ে আছেন। জয় দূরে দাঁড়ানো ছিল সেদিন। দেখেছিল আরমিনকে কাঁদতে। ঈশার আজানের সময় কবরস্থান থেকে ফিরল পুরুষেরা। হামজা এসে বসল অন্তুর পাশে, একটু দূরে। মেঝের দিকে ঝুঁকে বসে দুহাতে মুখ কপাল চেপে ধরে বসে রইল। তরুর মা বুক চাপড়ে কাঁদছিল তখন।
অন্তু ঠিক হামজার মতোই হাঁটুর ওপর ঝুঁকে বসল। দুজন তখন পাশাপাশি বসা, একই ভঙ্গিতে। হামজা চিন্তিত, অন্তু চাপা ক্ষোভ ও ঘৃণায় ভারাক্রান্ত। অন্তু খুব স্থির, শান্ত স্বরে বলতে শুরু করল, পাপের আগুন সর্বপ্রথম তার জন্মদাতাকে ভস্ম করে, মেয়র সাহেব। আপনাদের পাপ আপনাদেরকে জ্বালিয়ে কাঠকয়লার ছাইয়ে পরিণত করবে। মুমতাহিনাও ঠিক এভাবেই তরুর মতো ছটফট করেছিল, আপনারা এগিয়ে যাননি পলাশের হাত থেকে ওকে বাঁচাতে। প্রতিশোধ। কোনো কারণে ওর ভাইদের ওপর প্রতিশোধে এত নিচে নামা যায় যদি, যে ছোট্ট মেয়ে রেহাই না পায়। তরুই বা কেন পাবে? সেও তো পাপ করেছে, আপনাদের আশ্রয় থেকে বড় পাপ করেছে মেয়েটা। শাহানা পাটোয়ারির স্বামী যখন জানোয়ারের মতো খাবলে খেতে যেত মেয়েটাকে, তিনি হয়তো দাঁড়ে বসে পাহারা দিতেন স্বামীকে। জয় এসে বসেছিল তখন সোফার অপর পাশে। চুপচাপ দুই ভাই শুনল শুধু অন্তুর ধিক্কার, আমার সম্মান, বাপ, ভাই, আমার বিধবা ভাবি, তার জন্মের আগে হওয়া অনাথ অনাগত সন্তানকার কার দীর্ঘশ্বাস থেকে বাঁচবেন আপনারা? যে জয় আমির আমার সম্মানকে মানুষের মুখের থুতুর ফেলার সামগ্রীতে পরিণত করেছিল, আজ আপনার বাড়ির দুটো মেয়ে সত্যি সত্যি ভ্রষ্টা। আমি তো ফুটবল, যাই করেছি তা বোকামি হয়েছে। অথচ উপরে যিনি খেলেন, সেই মহান সত্তার ঘুঁটির চাল বড্ড নিখুঁত হয়। তিনি ছাড় দেন, ছেড়ে দেন না। আর তিনি ফিরিয়ে দিলে সীমাহীন দুর্ভোগ দেন। কত মায়ের বুক খালি করা ধন আপনার কুটুরিতে খিদের জ্বালায়, পানির পিপাসায়, প্রাণের আকুতি নিয়ে ছটফট করে। তাদের যন্ত্রণা আর কাতরতার ভার বইতে পারবেন তো? সবে শুরু। এখনো সময় আছে, ফিরে আসুন। আপনার তো পরিবার নেই। তবু যে মানুষগুলোকে নিয়ে একটা পরিবারের মতো গড়েছিলেন, তারা একে একে সব বিদায় হচ্ছেন নৃশংসভাবে। তারা কোথায় এখন? নরকের আগুনে বসে আপনাদের অপেক্ষা করছে না? তৈরি হন সেই মহাক্ষণের জন্য। তবে আফসোস কি জানেন? আপনাদের পাপের দাম এক জনমদুঃখী নিষ্পাপ মেয়ে পরিশোধ করে গেল খানিকটা। রবের বিচার কেন যে এমন হয়, বুঝি না তার খেলার চাল। অন্তু কাঁদেনি। বুকের আগুনে কাঁপছিল শরীরটা, সেই সাথে কম্পিত ঝংকার তোলা গলার আওয়াজ। হামজাজয় কেউ কোনো প্রতিবাদ করেনি। চুপচাপ বসে শুনেছিল দুই ভাই। তরুর লাশ দাফন হয়েছিল বাদ মাগরিব। সকল আনুষ্ঠানিকতা, ইনভেস্টিগেটর, লোকাল পুলিশ, মানুষের ভিড় ইত্যাদি সামলে পাটোয়ারি বাড়ি খালি হল টানা ৮-১০ ঘণ্টা বাদে রাত ১০টার দিকে। জয় রুমে এলো 11:30টার দিকে। অন্তু তখন বিছানার সাথে হেলান দিয়ে মেঝেতে বসা, দৃষ্টি ছাদের দিকে। জয় ওয়ারড্রোব, আলমারি, খাটের নিচ, বাথরুমের ফেক ছাদ তামাম ঘরে কিছু খুঁজে হন্য হল। জয়কে দেখতে তখন মন্ত্রপুত পুতুলের মতো লাগছিল। যেন কেউ মন্ত্র দিয়ে বশ করে অথবা চাবি ঘুরিয়ে ছেড়ে দিয়েছে। জয় সেই ঘোরে পাগলের মতো কিছু খুঁজছে। ঠুকঠাক আওয়াজ বাড়ছিল। জয় উদ্ভ্রান্তের মতো কিছু খুঁজে চলেছে। অন্তু বলল, কি খুঁজছেন? ঘর উলটপালট না করে বলুন আমায়। কি হয়েছে? জয় একবার ফিরে তাকিয়ে আবার খোঁজায় মনোযোগ দিয়ে বলল, ঘরোয়ালি, আমার চাপ্পড় পাচ্ছি না। কোথাও সরাইছ নাকি? কই রাখছি, মনে পড়তেছে না। খুব ক্লান্ত আর কঠিন তার কণ্ঠস্বর। অন্তু অবশ পায়ে উঠে দাঁড়ায়। জয় তখন ড্রয়ার খুলে দুটো ছোট বড় ড্যাগার বের করল। শার্টের প্রান্ত উঁচিয়ে দাঁত দিয়ে চেপে ধরে কোমরে লুঙ্গির গিট শক্ত করল।
ড্যাগার দুটোর চকচকে মাথা সাদা লুঙ্গির থানে ঘষে মুছে তা গুজল কোমরে। একটা ছোট্ট স্ক্রু ড্রাইভার, এক প্যাকেট ব্লেড, দুটো দিয়াশলাই ইত্যাদি শরীরের বিভিন্ন জায়গায় রাখল। অন্তু এগিয়ে গিয়ে আলমারির নিচের চেম্বার খুলে একটা কাপড়ের পুটলি বের করে। এটা অন্তুর সেই ওড়না। ওড়নাটা সে পেয়েছিল কয়েকদিন আগে। এর ভেতরে জয় নিজের একমাত্র বিশ্বস্ত সাথীটাকে যত্নে জড়িয়ে রেখে দিয়েছিল, নিজের ব্যবহৃত সেমি অটোমেটিক 9mm ক্যালিবারের পিস্তলটা। অন্তু সেটার ভেতরেই জয়ের ব্যবহৃত আরেক প্রিয় অস্ত্র চাপ্পরটা রেখে দিয়েছে, যা দিয়ে সাধারণত পশুর মাংস ছড়ানো হয়। জয় এটাকে কী কাজে ব্যবহার করে তা তখনও জানা হয়নি। সেটা বের করে অন্তু নিজের ওড়না দিয়ে অস্ত্রটার ধারালো প্রান্তটা সযত্নে মুছতে মুছতে এনে জয়ের হাতে তুলে দিল, এই নিন। জয়ের মুখের অভিব্যক্তি দুর্বোধ্য। সেখানে কাঠিন্য আছে, সাথে আছে এক প্রকার ঘোর, পাগলাটে নেশা। অন্তুর দিকে তাকিয়ে রইল কেমন করে যেন। অন্তু সেদিন অস্ত্রটা জয়ের হাতে যত্ন করে তুলে দিয়ে বলেছিল, যান। পাগলা জানোয়ার বধ করতে যাচ্ছেন, জয় আমির। জয়ী হয়ে ফিরুন। আমি অপেক্ষায় থাকব আপনার বিজয়ের। জয় চাপ্পরটা দুই ঠ্যাঙের মাঝে চেপে ধরে লাল গামছাটা তুলে গলায় পেঁচাল। এক হাতে চাপ্পর ধরে অপর হাতে অন্তুর চুলগুলো আলতো হাতে মুঠো করে ধরে কপালে একটা কঠিন ভেজা চুমু খেল। লাল গামছাটা মুখে মুখোশের মতো করে পেঁচিয়ে শক্ত করে বাঁধতে বাঁধতে বেরিয়ে গেল চুপচাপ রুম থেকে। পরাগকে সেদিন অন্তু জিজ্ঞেস করল, আপনি তো রাজন আজগরের বাড়িতেই মানুষ হয়েছেন, তাই না? পরাগ ঠোঁট বেঁকিয়ে হাসল, দাসীর ছেলের আর মানুষ হওয়া কি, ম্যাডাম? রাজন আজগরের বউ চলে গেছিল মুখে লাথি মেরে। রাজন আজগর শুদ্ধ পুরুষ নয়। তার দ্বিতীয় বিয়ের দরকার নেই। আর সেক্ষেত্রে জায়েজ একটা পুত্রসন্তান হবার সুযোগও ছিল না, যে তার উত্তরসূরি হতে পারে। অন্তু বুঝল, তবু বলল, আপনি তো ছিলেন। উত্তরসূরি আপনি হতে কেন পারেন না? তার উরসেই জন্ম আপনার। সে চরিত্রহীন, তাই আপনার মাকে বিয়ে করেনি। আপনি এত অজ্ঞত নন, ম্যাডাম। শোনেননি, রাজারা দাসীর সাথে নষ্টামি তো করত ঠিকই, কিন্তু সেই সব সন্তানেরা দাস হয়েই রয়ে যেত। সিংহাসনের ভাগ কিন্তু বিয়ে করা রানীর সন্তানদেরই। হাজার হোক পলাশ রাজনেরই ভাইয়ে ছেলে, ওরই রক্ত। আর আমি দাসীর গর্ভের জারদ সন্তান। আমি দাস হয়ে রয়ে গেলাম পলাশের। আব্বুর স্কুলে পড়তেন আপনি। পড়ালেখা কে করালো? এ কারবার সামলাতে অথবা সহকারী হিসেবে থাকতে পড়ালেখার মেলা দরকার ম্যাডাম। আমাকে পড়ালেখা করানো হলো। আমার মা রূপকথা আর পলাশকে মানুষ করল নিজের সন্তানের মতো, কিন্তু সেসবের ভিড়ে আমার জন্যই তার সময় থাকত না। আমি তার আশেপাশে ঘেঁষার সুযোগই পেতাম না। পলাশের গেলামকে পালা হচ্ছিল ওই বাড়িতে। পলাশ যখন কারবারে হাত দেবে, বড় হয়ে আমি তার দাসবৃত্তি খাটব, এই তো। অন্তু চুপচাপ শুনছিল। পরাগ মলিন হাসল, অথচ জানেন ম্যাডাম, আমি রূপকথাকে বোনের মতোই ভালোবাসতাম, ছোট থেকেই। কিন্তু রাজকন্যা আর দাসীর ছেলে কি কখনো ভাইবোন হতে পারে? যত বড় হতে থাকলাম, পদে পদে টের পেলাম, আমার মা একটা দাসীর সাথে পতিতাও, আর আমি দাস। কলেজ পাশ করার পর ভার্সিটিতে ভর্তি হবার আগে সুন্দর একটা ঘটনা ঘটল। পলাশ জীবনে খুন আর ধর্ষণ কত করেছে, সে হিসেবে আমার কাছে নেই। তবে সেইবার সে এক প্রভাবশালীর বউকে তুলে এনে ছিঁড়েছুটে খেয়েছিল। ওই কেসটা আর লুকাতে পারা যাচ্ছিল না।
তখন কি করল জানেন? অন্তু বলে উঠল, তার দায় আপনাকে দিয়ে জেলে পাঠিয়ে দেয়া হলো। পরাগ জোরে জোরে হাততালি মেরে পাগলের মতো হেসে উঠল, উফ। ম্যাডাম, আপনি যা ব্রিলিয়ান্ট না! আই লাইক ইউ সো মাচ। অন্তু মুচকি হেসেছিল, ভার্সিটিতে আর ভর্তি হওয়া হলো না আপনার? আইনের খাতায় লাল দাগ পড়ে গেল আমার নামের। তারপর আর কি করে? অথচ আমার ইন্টারের রেজাল্ট কিন্তু ম্যাডাম সেই ভালো ছিল। ভালো পাবলিক ভার্সিটিতে চান্স হতে পারত। কত বছর জেলে ছিলেন? 2.5 বছরের মতন। তারপর জামিন করা হলো। ততদিনে আমার ক্যারিয়ার শেষ। ও পপস! শালা, গোলামের আবার ক্যারিয়ার! ধাত! অন্তু কিছুক্ষণ চেয়ে দেখল পরাগের মিথ্যা হাসির আড়ালে থাকা মলিন মুখখানা। পরে বলল, আপনাকে যখন একজন মৃত মানুষের জায়গা নিতে বলা হলো, আপনি রাজি হয়ে গেলেন অভিনয় করতে? শব্দ করে হেসে উঠল পরাগ, যেখানে পলাশের খুন আর ধর্ষণের দায় চুপচাপ জেল খাটতে পেরেছি, পড়ালেখা বরবাদ করতে পেরেছি, দেদারসে ওর হুকুমে মানুষ খুন করতে পেরেছি, এ আর কি? তাছাড়া আমি আর মা ওদের পারিবারিক দাস। কত কিছু করেছি ওদের জন্য, এই সামান্য অভিনয়টুকু কি এমন? অন্তু মাথা নেড়ে সায় দিয়ে বলল, তবে যাই বলুন, আপনার কথাবার্তা এবং চালচলনে কিন্তু আপনাকে মোটেও মাত্র ইন্টার পাস লাগে না। বেশ উন্নত একটা ব্যক্তিত্ব আছে আপনার, কাজে লাগাতে পারেন। একজন ভালো মানুষ হতে পারেন। প্রশংসা করলেন। উফ, জীবন ধন্য এই পরাগের। ক্ষমা করতে পারেন আপনি আমায়? অন্তু যেন শেষ কথাটা এড়িয়ে গেল। তাতেই বোঝা গেল তার দৃঢ়তা। ক্ষমা, এই শব্দটাকেই অন্তু এড়িয়ে চলে। সে নিজের আপন ভাইকে ক্ষমা করেনি আজ অবধি, পরাগকে কেন করবে? প্রশ্নই ওঠে না। তা বুঝে পরাগ হাসল মাথা নিচু করে। সেদিন সে এগিয়ে যায়নি পলাশের হাত থেকে এক রমণীকে বাঁচাতে। জয় আমির দান মেরে দিয়েছে। তার হাত পা দাসত্বের বেড়িতে বাধা না থাকে কি সে যেত? আর এই চমৎকার বুদ্ধিমতী মেয়েটিকে জিতে নিতে পারত? কে জানে। অন্তু সব এড়িয়ে কেবল বলল, চলে যান এসব ছেড়ে ছুড়ে। খেলা শেষ না করে না। অন্তু ভ্রু কুচকাল, খেলা? পরাগ কুটিল হাসল, পলাশের দাসবৃত্তি আর নয়, ম্যাডাম। একে একে গুড়িয়ে চুরচুর করে দেব আজগর প্রপার্টিজের কারবার। এরপর নিরুদ্দেশ হব চিরকালের জন্য। শেষ দেখা হলো আজ ধরুন আপনার সাথে। অন্তু একটু অবাক হয়েছিল, আপনি কি জয় আমিরকে সহায়তা করেছেন? না করার কি আছে? আমি পলাশের ঘরের শত্রু বিভীষণ। আমি ম্যাডাম অত খারাপ নই। মা চিরকাল দাসীগিরি করে এসেছে, রক্তে তা ছিল আমার। তাই বহু বছর দাস খেটেছি। কিন্তু পড়ালেখা করতে গিয়ে, সমাজের সাধারণ স্তরের ভালো মানুষদের সাথে মিশতে গিয়ে বিবেকের ঢাকনা একটু একটু করে খুলে যেত। আমি দেখতে পারতাম না পলাশ আর ওর চাচার এসব কুকর্ম, ওর আদেশ মানতে গিয়ে যেসব করতে হতো, তা করতেও বিবেকের দংশনে পড়তাম। এজন্যই তো 2 বছরের জেলটা খাটালো আরও। আর না, ম্যাডাম। শেষ পাপটা করলাম এবার। বিশ্বাসঘাতকতা। মাফ না পাই। কিছু মানুষ বেঁচে যাচ পলাশের হাত থেকে। এতে যেটুকু পুণ্য হবে, চলবে। অন্তু বুঝেছিল, জয় আমির ও হামজাই নয় শুধু, আরও একজন পলাশের পেছনে লেগেছে এবার। কিন্তু জয় আমির শুধুই নিজেকে ধরা দিচ্ছে পলাশের কাছে। লোকটার কি জানের মায়া নেই?
পরাগকে পলাশের সামনে সে আনেনি এই ঘটনায়, তা যেন অন্তু নিশ্চিত। কারণ জয় আমির পাপের দায় নিতে খুব পছন্দ করে। পাগলমাতাল লোক, কেউ একটু সহায়তা করলে তার জন্য জান হাজির। এই সব লোক ধ্বংস হয় খুব খারাপভাবে। তা জয় নিজেও জানে, তবু কোনো সতর্ক নেই। অন্তু শেষে আন্দাজে আরেকটা ঢিল ছুঁড়েছিল, আপনাকে কেউ একজন সহায়তা করেছে, সে কে? পরাগ হেসেছিল শুধু। অন্তু বলেছিল, রূপকথা আজগর নামের কেউ নাকি? অন্তুর রসিকতায় পরাগের হাসি চওড়া হয়েছিল। অনেকক্ষণ অন্তুর দিকে নির্নিমেষ তাকিয়ে থেকে বলেছিল, আপনি আমার কোথাও একটা সূচালো ধাক্কা মেরেছিলেন ম্যাডাম। যেই ধাক্কা সামলে উঠতে চেয়েছি, আজ এই মুহূর্তে আবার নড়বড়ে লাগছে নিজেকে। তখনই অন্তু উঠে দাঁড়িয়েছিল এই পর্যায়ে, অথচ আমি বিবাহিতা, মি পরাগ। এই ধরনের কথা বলাও অসঙ্গত আমার সঙ্গে। জানি ম্যাডাম, আর আপনার এই ব্যক্তিত্বই পুরুষের মরণের কারণ। যে জয় আমিরকে এত কঠিন ঘেন্না আপনার, তবু তার অগোচরে নিজের চরিত্রের সঙ্গে আপোষ নয়। আপনি তাকে মানেন? অন্তু গম্ভীর স্বরে শুধু বলেছিল, আমি সেই বিয়ের খোতবা ও 3 কবুলকে মানি কেবল, আর কিছু নয়। আসি আমি আজ। অন্তু উঠে দরজার দিকে যায়। পরাগ তবু অপলক চেয়েছিল। বুকটা চিনচিন করছে। সেই জানে এই নারী আর ফিরে তাকাবে না। তবু চেহারাটা দেখার লোভ সংবরণ করা বড় দুঃসাধ্য। পরাগ জোর করে বসে রইল। সংযমের বাঁধটাকে শক্ত করে বসে রইল। এগিয়ে গেল না। নারীটিকে বেরিয়ে যেতে দিল। বুক চিরে যাচ্ছ। এই ক্ষত ভরাট হয়ে যাবে। তবে এই মুহূর্তে বড় ভোগান্তিতে ফেলছে। এটা তো বিরহ নয়, প্রবাহ। পরাগ হেসেছিল। অন্তু বেরিয়ে এলে জোরে জোরে শব্দ করে হেসেছিল। রাত 4:30টার দিকে জয় ফিরেছিল সে রাতে। ফজরের আজান শোনা যাচ্ছে দূর মসজিদ থেকে। ঘোর অবরুদ্ধ রাত। আকাশে চাঁদ নেই। চাঁদটা মেঘের আড়ালে লুকিয়ে এসে রাতে বোধহয় জয় আমিরকে সুযোগ দিয়েছিল লহু রঙে হাত রাঙাবার খেলায় মত্ত হতে। সেই ভোররাতে ক্যারেটতে শরীর ধুয়ে সদর দরজা পেরিয়ে ঢুকল জয় আমির। আলতো আধারের সদরঘরটায় তার ছিপছিপে কঠিন অবয়বের পেটানো লুঙ্গি পরিহিত দেহটার লম্বা ছায়া পড়ল। সদর দরজার এপারে এগিয়ে দেয়াল ঘেঁষে ক্যারেট তাক্ত চাপ্পড়টা থপ করে ফেলল। ধাতব বস্ত্রের ঝনঝনানিতে চমক উঠল অন্তু। চাপ্পড়টা মেঝেতে পড়ার সাথে সাথে চাপ্পড়ের গায়ে লেগে থাকা রক্ত ছিটিয়ে পড়ল মেঝের সাদা টাইলসের ওপর। অন্তু শান্ত পায়ে বেরিয়ে এল রুম থেকে। জয় আমির ফিরেছে। স্বীকার না করে ফেরেনি, দৃঢ় বিশ্বাস অন্তুর। সেই জানে জয় আমির স্বীকার করাই ওস্তাদ। ঠিক যেভাবে চায়, পরিস্থিতি সেভাবেই প্রবাহিত হয় তার অনুকূলে। এটা জয় আমিরের স্বতন্ত্র বৈশিষ্ট্য অথবা জৌল সর্জন। হামজা বসে আছে তখনও সোফাতেই। তার অপেক্ষার অবসান হল। শান্ত নজর মেলে তাকিয়ে দেখল বিধ্বস্ত জয়কে। মুখে এক প্রকার তৃপ্তি। খুঁটিয়ে দেখল জয়ের শরীরে আঘাত আছে কিনা। বোঝা যাচ্ছে না। তবু হামজা জানে জয় শিকারে গেলে আঘাতপ্রাপ্ত হয় না। সে যতবার আঘাতপ্রাপ্ত হয়েছে, নিজে সারেন্ডার করে যেচে পড়ে মার খেয়েছে, তবু আইনের কর্মকর্তাদের কাছে নতি স্বীকার করেনি। যা মুখে এসেছে, বকে গেছে। উত্তর দেবার সময় একবারও চিন্তা করার অভ্যাস নেই, পরিণতি হবে। সামনে কে, কি হতে পারে তার সাথে।
সেসবের ধার না ধারায় জীবনে আঘাতের কমতি অন্তত নেই দেহে। এই গুণটা জয়ের বউয়ের মাঝে আছে। সব হারাতে রাজি, তবু ভিত নড়তে দেয়া যাবে না। হামজা আস্তে করে বলল, গোসল করে আয় এখানে। চোট পেয়েছিস কোথাও? কথা বলল না জয়। কপালে মাটি, চোখ দুটো শান্ত, স্থির। ঘড়ি দেখল সে, চোখ তুলে হাতের চটের বস্তাটা হাত থেকে ফেলে দিল। এখনো বস্তার নিচ দিয়ে ঘন লাল তরল চুইয়ে চুইয়ে দুয়েক বিন্দু মেঝেতে পড়ছে। সাদা ধবধবে লুঙ্গিখানা ক্যারেটতে ধুয়ে উঠেছে। মুখে বাঁধা গামছাটা তখন মুখ থেকে নামানো, গলায় ঝুলছে। মুখ, গলা, হাতের কনুই অবধি ক্যারেটতের ছিটা। তার ওপর কাঁচা মাটির আস্তরণ। লুঙ্গিতে মাটি ভরা। গলার লাল টকটকে গামছাতেও মাটি, ঘাম, ক্যারেট কোক্ত। হাতের কবজি অবধি মাটিতে ঢাকা। নখের ভেতর মাটি। খুবলে মাটি খুঁড়েছে বোধহয়। রক্তের সাথে মাটি মিশে একাকার পুরো শরীরটা। চাপপোড়ের ধারালো দিকটায় শুকনো রক্তের ওপর এখনো অল্পস্বল্প আধজমাট বাঁধা রক্ত। পায়ের চামড়ার স্যান্ডেলটা বস্তাতে বোধ হয়। খালি পায়ের গোড়ালির ওপর অবধি মাটি। সেই মাটিতেও তাজা ক্যারেট কোক্ত মিশে আছে। সেই মাটি পায়ের তালু থেকে ঝরে মেঝেতে ছড়াতে ছড়াতে রুমে ঢুকল। গামছা দিয়ে আরেকবার ঘাম ও রক্তে একাকার মুখটা মুছে গোসলে ঢুকল। চলবে।